দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠান আয়নাঘরের বন্দিশালাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলি যারা গুম হওয়ার পর ফেরত এসেছেন তাদের সাথে। আমরা কথা বলি এখনও যারা গুমের শিকার হয়ে আছেন তাদের পরিবারের সদস্যদের সাথে। আমরা কথা বলি যারা গুম প্রতিরোধে কাজ করেন তাদের সাথে। আজকে আমরা আমাদের এনটিভি স্টুডিওতে স্বাগত জানিয়েছি যিনি গুম থেকে ফেরত এসেছেন, সেই অ্যাডভোকেট সোহেল রানা। সোহেল রানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আরেকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সাথে আমরা আজকে কথা বলবো, যিনি বাংলাদেশে গুম নিয়ে প্রথম প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন। তার মাধ্যমে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বাহিরে যারা আছে তারা জানতে পেরেছিলেন যে কিভাবে কারা গুম করে আমাদের সন্তানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে কোথায় রেখেছিল। তাদেরই একজন যিনি প্রথম প্রামাণ্যচিত্র দিয়ে দেখিয়েছেন বাংলাদেশের গুম কাণ্ডের ঘটনা। আমি জুলকারনায়ন শাহের আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। শাহের ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ আসলে গুম শব্দের সাথে কবে কখন কিভাবে পরিচিত হলো এবং এটার শিকার কখন থেকে হওয়া শুরু হলো? ধন্যবাদ। বেসিক্যালি আপনি যা দিয়ে শুরু করলেন যে গুমের যে প্রামাণ্যচিত্র, যে তথ্যচিত্র যেটা আমরা করেছি, সেটা বেসিক্যালি করা হয়েছিল সুইডেন ভিত্তিক অনুসন্ধানী নিউজ মাধ্যম নেত্র নিউজ থেকে, এবং এটার পরিচালনায় মূলত ছিলেন নেত্র নিউজের এডিটর ইনচার্জ তাসনিম খলিল, যিনি আমার একজন বেশ ভালো বন্ধু, এবং উই হ্যাভ ওয়ার্ক টুগেদার অন লটস অফ প্রজেক্টস। সো ওইটা আমাদের একটা যৌথ প্রজেক্ট ছিল। এবং গুম বা জোরপূর্বক বলপূর্বক অপহরণ, এটা আসলে শুধুমাত্র বাংলাদেশেই না, এটা একটা বিশ্বের বিভিন্ন দেশে আপনার যারা কর্তৃত্ববাদী সরকার অথবা যে সমস্ত সরকার জনগণের অধিকার হরণ করতে চায়, জনগণের বাক স্বাধীনতা হরণ করতে চায়, জনগণকে একটা ভয়ের সার্কেলের মধ্যে রাখতে চায়, এটা তাদের একটা বেশ কমন টেকনিক। এটা আর্জেন্টিনায় হয়েছে, মেক্সিকোতে হয়েছে, এটা অনেক আমাদের আশেপাশেও ধরেন আপনার পাকিস্তানেও এরকম হয়েছে, ইন্ডিয়াতে এমন হয়েছে। আমাদের দেশে যেটা হয়েছিল সেটা তো আপনার ধরেন ইফ ইউ ফ্রম মিড 70s এর দিকেও বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশে এরকম বলপূর্বক অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু সাম্প্রতিক সময় আওয়ামী লীগ সরকার আসার পরে আসলে এই বিষয়টা এমন ভয়াবহ একটা আকার ধারণ করে যে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রীয় বাহিনীর মদদে সরাসরি এই ধরনের অপরাধগুলো সংগঠিত হওয়া শুরু হয় ব্যাপক হারে। এবং তা বেসিক্যালি প্রয়োগ করা হতো ভিন্ন মত দমনে, ভিন্ন মতের যে রাজনৈতিক দলের সদস্য আছেন তাদেরকে টার্গেট করে। অধিকার কর্মী, সাংবাদিক, এই ধরনের ব্যক্তিত্বরাও গুমের শিকার হয়েছে, রাজনীতিবিদ এবং এনিবডি হু ওয়াজ ভোকাল এগেইনস্ট দ্য রেজিম। এটা বেসিক্যালি আপনি ফেসবুকে লিখলেও আপনাকে গুমের শিকার হতে হয়েছে, এরকম ঘটনাও কিন্তু আছে, এরকম ঘটনা দেখেছি। সো আপনাকে একটা ভয়ের বৃত্তে রাখার জন্য, আপনার মনের মধ্যে ভয়ের সঞ্চার করার জন্য যা যা প্রয়োজন, কর্তৃত্ববাদী এবং একনায়কতান্ত্রিক যে সরকার ছিল বাংলাদেশে, তারা তার সর্বোচ্চটাই প্রয়োগ করেছে। এবং এই ধরনের গুম তো ফার্স্ট ফেজ, এরপরের ফেজটা আসলে খুবই ব্রুটাল আর কি। আমরা যারা অত্যন্ত ভাগ্যবান তারা হয়তো গুম হওয়ার পরে ফেরত এসেছেন, এবং যারা আপনার ওরকম ভাগ্যবান না তাদের তো আমরা এখনো কোনো খোঁজ পাইনি। সুতরাং গুম খুব বেশ ছোট্ট একটা শব্দ, শুনতে বেশ জাস্ট দুটো ওয়ার্ড, কিন্তু
গুম বা বলপূর্বক অপহরণ আমার কাছে মনে হয় এটা একটা অভিশাপ। এটা যে কোনো রাষ্ট্র ব্যবস্থার জন্যই এবং নাগরিকদের জন্যই একরকম অভিশাপ। জি, শাহের ভাই, আমাদের সাথে একজন ভুক্তভোগী আছেন, যিনি আপনার সাথেও পরিচিত। তিনি আমাদের অ্যাডভোকেট সোহেল রানা। তিনিও কিন্তু গুমের শিকার হয়েছিলেন এবং তার ভাগ্য ভালো যে তিনি ফেরত এসেছেন। আমরা যদি ছোট্ট করে তার অভিজ্ঞতার কথাটা যদি শুনি আপনার কাছ থেকে, সোহেল রানা যদি বলেন। ধন্যবাদ। আসলে গুম এতটা ভয়াবহ বিষয়, এই অল্প সময়ের মধ্যে এক্সপ্লেন করাটা খুবই কঠিন। তবে আমি জুলকারনাইন ভাইকে অনেক রেসপেক্ট করি। উনি সর্বপ্রথম এই বিষয়গুলো মিডিয়াতে আনে, এই জন্য আসলে কৃতজ্ঞ। তো গুমের বিষয়টা একটু ওনার সঙ্গে একমত পোষণ করে বলছে। গুম শব্দটি আসলে সর্বপ্রথম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা 1980 সালে জাতিসংঘ একটা ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠিত করে গুমের উপরে, স্পেশালি গুমের উপরে। তো তখন থেকে এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম শব্দটি চালু হয়, যা 2006 সালে আপনার জাতিসংঘ এটা আন্তর্জাতিকভাবে গৃহীত এটা হয়, ICPPED, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। তো এই ICPPED আপনার গৃহীত হওয়ার পর 2010 সাল থেকে এটা কার্যকর হয়। এবং কার্যকর হওয়ার পর এবং বাংলাদেশে তো আসলে আগেও টুকটাক হয়েছে, যেটা সামির ভাই বললেন। তো 1972 সাল থেকে 75 সাল থেকে শুরু হয় এটা, এবং আপনার ম্যাসিভ আকারে হয় কিন্তু 2009-10-এর পর থেকে। এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এতটা বেশি চিন্তিত হয়ে যায় যে বাংলাদেশে এত গুম হচ্ছে, আসলে গুমের বিষয়টা তারা চিন্তিত হয়ে যায় এবং বাংলাদেশের গভর্নমেন্টকেই কিন্তু তারা তাগিদ দেয়। তারা বলে যে আপনারা গুম বিষয়ে তদন্ত করুন, এবং গুমের বিষয়গুলোর সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জড়িত, কারণ প্রত্যেক জনের বর্ণনা কিন্তু অলমোস্ট সিমিলার আছে। হ্যাঁ, সবার বর্ণনা কিন্তু মিলে যায়। তো তখন তো তারা পাত্তাই দেয় না। এবং মানবাধিকার আমি যদি আপনাকে একটু ইনপুট দেই এভাবে যে এনটিভিতে আমরাও কিন্তু প্রথম, আপনাদের মনে আছে কিনা শাহের ভাই, আপনি মনে করতে পারেন কিনা, আমরা 2012-13 সালের দিকে আমরা এনটিভিতে তুলে ধরেছিলাম যে আশুলিয়ায় রাস্তার পাশে কচুরিপানার ভিতরে সেখানে অজ্ঞাত পরিচয় লাশ ভেসে ছিল এবং মানুষের মাথার খুলি, হাড় এবং মানুষকে চাপা দেওয়া হতো অজ্ঞাত হিসাবে। ওই এলাকায় একটা ভয়ের সংস্কৃতি চালু ছিল। সেটা কিন্তু আমরা আমাদের এনটিভিতেই ধারাবাহিকভাবে আমরা তুলে ধরেছিলাম। এবং পরবর্তীতে যখন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলে যখন লার্জ স্কেলে, কুমিল্লা সহ এই অঞ্চলটাতে যখন লার্জ স্কেলে গুমের ঘটনা ঘটলো, সে আপনাদের মনে আছে কিনা কুমিল্লার 2 বিএনপি নেতা পারভেজ এবং হিরো, তাদেরকে একসাথে উঠিয়ে নেওয়া হলো। তখনও কিন্তু আমরা গুম নিয়ে কাজ করেছি, সেগুলি মনে আছে কিনা? হ্যাঁ, আমি সেটার সাথেই একমত করে বলি যে তখন কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সরকারকে চাপ দেয়। হ্যাঁ, তাদেরকে যেরকম 4 মে 2011 সালে চিঠি দেয়, আপনার 9 মার্চ 2016 সালে চিঠি দেয়, তারা 22 ফেব্রুয়ারি 2017-তে চিঠি দেয়, 22 মে 2019-এ চিঠি দেয়, এবং একাধিকবার এই সংগঠনগুলো আসার জন্য পারমিশনও নেয়, কিন্তু তারা কোনোভাবেই কোঅপারেট করে না। উপরন্তু দেখেন, তারা যে গুমের বিষয়টার সঙ্গে জড়িত গভর্নমেন্ট ওই সময়ের তৎকালীন স্বৈরাচার সরকার, এর প্রমাণ মিলে তাদের বক্তব্যই। যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিব্রত করার জন্যই এই গুমের নাটক করছে, ইচ্ছা করেই তারা আছে। এবং দেখেন, দায়িত্বশীল জায়গা থেকে একজন দেশের রাষ্ট্রনায়ক, যিনি সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী, উনার দায়িত্ব থেকে উনি কখনো বলতে পারে যে গুম এটা আবার কি? গুম তো ব্রিটেনও হয়, যুক্তরাষ্ট্র হয়, যুক্তরাজ্য হয়, কই তাদের দেশে তো এরকম বাড়াবাড়ি না, আমাদের দেশ নিয়ে কেন বাড়াবাড়ি? মানে কত কি ধরনের নির্লজ্জমূলক কথা। এবং তার সাথে তাল মিলিয়ে আইনমন্ত্রী, যিনি আইনের রক্ষক, তিনি জাতিসংঘের একটি সেমিনারে উনি নির্লজ্জের মতো বলে যে আমার দেশে আইন প্রয়োগকারী সংস্থা এইভাবে জোর করে আটক করে রেখেছে, এই ব্যাপারে আমি একমত নই। আমরা একটু শাহের ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে শাহের ভাই, আপনারা কখন মোটা দাগে গুমের অভিযোগ পেলেন এবং কখন থেকে আপনারা যে প্রামাণ্য চিত্রটা তৈরি করলেন, কখন থেকে কিভাবে কাজ শুরু করলেন,
কি কোন পন্থায় ভুক্তভোগীরা আপনাদের কাছে অভিযোগ দিল? আসলে বাংলাদেশের তৎকালীন সরকার যে গুমের মতো একটা অপরাধের সাথে কমপ্লিসিট, তারা যে এটা করছে, এটা বোঝার সব থেকে সহজ উপায় ছিল যে তারা আন্তর্জাতিক গুম বিরোধী যে সনদ, তারা সেই সনদে স্বাক্ষর করেনি। করে নাই। পৃথিবীর অনেক দেশই এতে স্বাক্ষর করেছে। বাংলাদেশ স্বাক্ষর করেছে 29শে আগস্ট 2024 এই সরকার যাওয়ার পরে। তো এটা বেশ মজার একটা বিষয় ছিল আর কি। এটা টেকনিক্যাল একটা বিষয় ছিল যে বোঝা যেত যে এরা কেন আন্তর্জাতিক গুম বিরোধী সনদে রাইট। সিগনেটারি হচ্ছে না। তো আমরা তো আসলে গুমের অনেক কমপ্লেনই পেয়েছি। গুমের অসংখ্য কমপ্লেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসতো, যেটা আপনার শুরু হয়েছিল বিএনপির একজন নেতা, চৌধুরী আলমকে দিয়ে। বেশ নামকরা নেতা চৌধুরী আলমকে দিয়ে। তারপরে আপনার বিএনপির আরেকজন নেতা ইলিয়াস আলী, ইলিয়াস উনি আলী, গুম জি। হলেন। এরকম করে বিএনপির আরো অনেক বিএনপি সংশ্লিষ্ট সাধারণ ব্যক্তিত্বরা গুম হওয়া শুরু করলো। এবং এই যে লার্জ স্কেলে গুম হওয়া শুরু করলো আপনার 2014 ইলেকশনের পর থেকে, ইট বিকেম ভেরি ম্যাসিভ আর কি। এটা অনেক বেশ বেশ বড় আকারে এটা হওয়া শুরু করলো। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজনের কমপ্লেইন, বিভিন্ন লোকজনের কাছ থেকে কথাবার্তা যা আমরা শুনেছি, আমাদের যেই তথ্যচিত্রটা ছিল সিক্রেট প্রিজনার্স অফ ঢাকা, আয়নাঘরের বন্দী, সেখানে আমরা বেসিক্যালি দুইজনকে দেখিয়েছিলাম যারা ওইখানে বন্দী ছিলেন বেসিক্যালি। এবং তারা কর্নেল হাসিনুর তাদের রহমান। যেই কর্নেল হাসিন এবং সেলিম, জি। সেলিম একজন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী নাগরিক, আর কর্নেল হাসিনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ছিলেন। তো উনি দুইবার গুমের শিকার হয়েছিলেন, এবং সেলিম, ওনাকে ভুল পরিচয় সূত্র ধরে উঠিয়ে নেওয়া হয় এবং তাকে রাখা হয় আয়নাঘরে রাখা হয়। আয়নাঘর থেকে তাকে আবার ডিবির কার্যালয়ে স্থানান্তর করা হয়। তো আমরা যখন এটা তদন্ত করতে যাই, আমরা বেসিক্যালি 2018 সাল থেকে আমরা জানতাম, 18-19 সাল থেকে আমরা জানতাম যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরেকজন যিনি আছেন ব্যারিস্টার আরমান, এই দুজন বেসিক্যালি জীবিত আছেন। এবং তারা কোথায় আছেন এটা আমাদের সবসময় বের করে একটা একটা কিউরিওসিটি ছিল আর কি। যে আমরা বিভিন্নভাবে জানতাম যে তারা হয়তো ডিজিএফ এর ভেতরেই আছেন, অথবা র্যাবের একটা টিএফআই আছে, হয়তো এখানে আছেন, বাট আমরা শিওর ছিলাম না আর কি। 2020 সালে আমরা এক বিশ্বস্ত সূত্রের মধ্যে জানতে পারি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে দেখা গিয়েছে, তারপরে ব্যারিস্টার মীর আরমানকেও দেখা গিয়েছে। এবং তখন আমরা মোটামুটি শিওর হলাম যে না, দে আর লাইফ, তারা হয়তো ভালো আছেন। এবং আসলে সামনে সামনে কেউ আসতে চাইতো না, সামনে এসে নিজের পরিচয় প্রকাশ করে এই বিষয়গুলো আসলে তখন এতটাই স্পর্শকাতর ছিল যে আপনি সামনে আসবেন, আপনার জীবনের উপরে আরেকটা আঘাত আসবে। আঘাত চলে আসবে। জি। তো ডেলিবারেটলি কেউই সামনে আসতে যেত না। এবং এই বিষয়টা এমন যে ভিকটিম যদি সামনে না আসে, পর্দার পেছনে থেকে ভিকটিমকে আইডেন্টিফাই না করে জিনিসটা এস্টাবলিশ করা বেশ মুশকিল। কারণ এটার একটা ট্রেল থাকতে হয়, এটা একটা প্যাটার্ন আছে যে কাকে কখন কোন স্পট থেকে পিক আপ করে নেওয়া হয়েছে। সো এগুলো যদি আমরা বর্ণনা করতাম একজন ভিকটিমকে পেছনে রেখে, তাহলে জিনিসটা কখনোই হয়তো ভিকটিম সামনে আসতো না। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার লোকেরা যারা এই কাজটা সংগঠিত করেছে, তারা ঠিকই বুঝতে পারতো যে ভিকটিম কে অ্যাকচুয়ালি। তো সে কারণে আমাদের উই গট লাকি যে সেলিম এর মতো একজন ব্যক্তি, যিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন সামনে এসে, আহ, তিনি এবং লেফটেন্যান্ট হাসিন, যিনি নিজের নিরাপত্তা বিপন্ন করে, এই দুজন ব্যক্তি নিজের নিরাপত্তা বিপন্ন করে সামনে এসে তাদের বয়ান দিয়েছেন হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছেন তারা। তারাই বেসিক্যালি হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছেন, তারাই ভিকটিম ছিলেন, তারাই হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছেন। এবং যখন তারা সামনে আসেন, আমরা তো তাদের সম্পূর্ণ বয়ানই শুনতে পাই। এবং প্রত্যেকটা জিনিস আমরা বেশ ম্যাজিকুলাসলি যাচাই করি আর কি। এবং ওই এমনকি ওই স্থাপনাটার উপরেও আমরা স্যাটেলাইট ইমেজারি আমরা যাচাই করি, 1 বছর আগে কেমন ছিল, 1 বছর পরে কেমন হয়েছে। তো ওইখানকার অবস্থান, ওটার ওই যে আবাসস্থল, ওইখানে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যকলাপ, সবকিছুই আমরা বিভিন্ন ওনাদের কাছ থেকে জানতে পারি। এবং আমাদের যারা সূত্র ছিল, তাদের সাথে আমরা এগুলো সব যাচাই করি। এবং কয়েকটা লেভেলে বেসিক্যালি এই তথ্যগুলো সব যাচাই করা হয়, 2-3 লেভেলে এগুলো সব যাচাই করা হয়। তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই যে ঘরটা আছে, এই ঘরটার একটা টার্ম আছে, এই ঘরটাকে ডিজিএফআই লোকজনেরা আয়নাঘর বলে থাকেন। কেন তো আয়নাঘর কেন বলে ওরা অভ্যন্তরীণ ভাবে? এটার কোনো বিশেষ কারণ আছে? এটা এটা সম্ভবত এটা একটা কোড নেম।
এটা এই এই হাউসের একটা কোড নেম। এটা একটা সময় ছিল জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল, এবং বিএনপির সময় এটার কে বন্ধ করে দেওয়ার ইনস্ট্রাকশন হয়েছিল, যে জেআইসি তে যেন লোকজনকে না নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এটা অ্যাক্টিভেট করা হয় আবার আপনার 2009 8 সালের দিকে এটাকে আবার অ্যাক্টিভেট করা হয়। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে 7-8 সালের দিকে, তখন তারা এটা আবার অ্যাক্টিভেট করে। তখন তারা মানুষকে জিজ্ঞাসাবাদ করতো, কাউকে সেখানে হোল্ড করে রাখতো। এখানে আরো অনেক লোকজন থেকেছেন। আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী একজন গবেষক আছেন, মিস মুবাশশির, উনি এখানে ছিলেন। তারপরে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন, মিস্টার মারুফ, জি, মারুফ জামান, বাংলাদেশের রাষ্ট্রদূত মারুফ ছিলেন। জামান। জি, মারুফ জামান। জি। তিনিও এখানে ছিলেন। এখানে একজন ব্যবসায়ী, মিস্টার অনিরুদ্ধ পল, উনিও এখানে ছিলেন। তো এখানে অনেক অনেক মানুষকে এখানে আনা হয়েছে বিভিন্ন সময়, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে শাহের ভাই, বিভিন্ন মুচলেকা দিয়ে আপনারা আপনারা যে আয়নাঘর আপনাদের তথ্যচিত্রে দেখিয়েছেন, সোহেল রানা ভাইদের মতো যারা সে আয়নাঘরে বন্দি ছিল দীর্ঘদিন, তাদের বর্ণনা এবং আপনাদের বর্ণনা এবং দৃশ্যপট চেঞ্জ হওয়ার পরে এখন যে এই গুমের ঘটনা তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন আপনাদের দেখানো সেই আয়নাঘর তারা ভিজিট করেছে এবং তারা একটা বর্ণনা দিয়েছে গত পরশুদিন। আমরা একটু সেই গুম কমিশনের যিনি সভাপতি বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী, আমরা ওনারা আয়নাঘরটাকে কিভাবে দেখেছেন, কি অবস্থায় এখন আছে, তার মুখ থেকে একটু আমরা সেই বক্তব্যটা শুনে আসতে চাচ্ছি। আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল নিচতলার। উপরের তলায় কিছু রুম আছে, ওইটা ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতো, তখন করতো। এখন তো এটা ব্যাকএন্ড। এ পর্যন্ত আমরা আপনার আয়নাঘর যেটা আপনার ডিজিএফআইয়ের করা হয়েছে, তারপরে আপনার ডিবির করা হয়েছে, টিটিসির করা হয়েছে, যেটা কাউন্টার টেররিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইমসের যে ইউনিট, তার আপনার ইন্টারোগেশন সেল করা হয়েছে। র্যাব তখন আমরা করি নাই, করব, সামনে করব। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে। আমরা এ পর্যন্ত অ্যারাউন্ড 75 পিপল হ্যাভ গিভেন দেয়ার স্টেটমেন্টস টু দিস কমিশন। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদের কিন্তু আমরা তলব করব, তলব করে ওদের স্টেটমেন্ট নিব। জুলকারনাইন সাহেব, আপনি শুনলেন গুম কমিশনের প্রধান কথা বলছেন যে আয়নাঘর দেখতে কেমন এবং এখনকার অবয়বটা, কি বলবেন? আমরা যেমন শুনেছি, উনি সঠিক ভাবেই তা বর্ণনা করেছেন অ্যাকচুয়ালি, যে একটা গ্রাউন্ড ফ্লোরে এরকম 20-22টা সেলের মতো আছে। আমাদের তো আর সরাসরি গিয়ে দেখার সুযোগ হয় নাই। আমরা যে ভার্সনটা শুনেছি, বিভিন্ন কমপক্ষে হলো 10 থেকে 15 জনের কাছ থেকে আমরা যে স্টেটমেন্টটা পেয়েছি, ওই স্টেটমেন্টটা খুব ম্যাচ করে যায় আর কি এর সাথে করে, যে 20-25টা মতো রুম আছে, রুমগুলোর সাইজ কেমন হতে পারে, উপরে আরেকটা অ্যাডিশনাল ফ্লোর আছে, এবং ওই ওই উপরের ফ্লোরগুলোতেও খুব সম্ভবত একসময় জিজ্ঞাসাবাদ করা হতো। ওগুলো ইন্টারোগেশন সেলের মতো ছিল, নিচে হোল্ডিং ফ্যাসিলিটি ছিল ওদের। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আপনাদের সবার জন্যই আমার মনে হয় এটা আমার বলা উচিত, যে আয়নাঘর তো এটা ডিজিএফ এর একটা সেল ছিল। এটা ধরেন সিআই এর যেমন ব্ল্যাক সাইট ছিল বেশ কিছু, ওরা ওগুলোকে ব্ল্যাক সাইট বলতো, আবার কেউ ডার্ক সাইট বলতো, ডার্ক হোল বলতো, এরকম। এটা একটা কোড নেই। ডিজিএফআইটার জন্য আয়নাঘর বেসিক্যালি একটা কোড নেম ছিল। তো এরকম হোল্ডিং ফ্যাসিলিটি অথবা এরকম বলপূর্বক অপহরণের পর মানুষদেরকে অন্তরীণ করে রাখার এরকম আরো বেশ কিছু ফ্যাসিলিটি কিন্তু বাংলাদেশে ছিল। এটা র্যাব 3-এর কাছে একটা ছিল। র্যাব তারা যখন একটা কমিউনিটি সেন্টার ভাড়া করেছিল, তাদের ওইখানে একটা এরকম ফ্যাসিলিটি ছিল। তারপরে র্যাব হেডকোয়ার্টার এবং র্যাব 1-এর একটা যৌথ ফ্যাসিলিটি ছিল, ওটাকে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, টিএফআই এটা বলা হয়, ওইটা ওদের কাছে ছিল। এছাড়াও বিভিন্ন জেলায় র্যাবের যে কার্যালয়গুলো ছিল, কার্যালয়গুলোতেও অনেক মানুষজনকে অনেক সময় রাখা হতো।
পাশাপাশি বাংলাদেশের যে আরেকটা গোয়েন্দা সংস্থা আছে এনএসআই এর বেশ কিছু সেফ হাউস আছে, ওরা এগুলাকে সেফ হাউস বলে। এই সেফ হাউস ঢাকা শহরের ভেতরেই প্রায় বেশ কয়েকটা সেফ হাউস আছে। তারা নর্মালি লোকজনকে পিক আপ করে গিয়ে কয়েক মাস এরকম করে রেখেছে বলে আমরা শুনেছি। তো নামে এই সেফ হচ্ছে হাউস, অবস্থা। নামে সেফ হাউস, কিন্তু হয় কি? নামে সেফ হাউস হয়, মানুষকে নিয়ে ভীতি প্রদর্শন করা হতো একটা সময়। ওগুলাতে মিটিং করা হয়, বিভিন্ন দেশের অন্য দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে মিটিং করা হয়। আবার তাদের যদি কাউকে নিরাপদে রাখতে হয় তারা তাদেরকে ওইখানে আশ্রয় দেয়। বাট মূলত যেটা করা হতো আগের সরকারের সময় সেটা হচ্ছে এরকম মানুষজনকে নিয়ে গিয়ে ওখানে রেখে দেওয়া হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, টর্চার করা হতো। আর অনেক সময় ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির লোকজনের সাথে ওই সমস্ত স্থানে তারা মিটিং করতো। আর সব থেকে ব্রুটাল ছিল বেসিক্যালি আপনার র্যাবের টিএফআইটাই ওইখানেই সব থেকে বেশি অত্যাচার করা হতো আর কি মানুষজনকে, এবং র্যাব 3-তেও বেশ বাজেভাবে জঘন্যভাবে লোকজনকে অত্যাচার করা হতো। আমি বেশ কিছু ভিক্টিমের সাথে কথা বলেছি যে তাদের টর্চারের যে মেকানিজমটা ছিল এটা আসলে অবর্ণনীয় আর কি। মানুষজনকে আহ, খুব ছোট খাঁচায় বন্দি করে রাখার মতো অবস্থা হয়েছে। তারপরে আপনার পিন সহ চেয়ারের মধ্যে বসতে দেওয়া, যে আপনি বসবেন, আপনার পায়ের নিচে পিন থাকবে, কিছু একটা বেডের মধ্যে পিন থাকবে, আপনার পায়ে তারা মারবে এবং আপনার পা যখন নিচে প্রেস করবে ওই পিনের মধ্যে পা হিট করে আর কি। সো নিচে একটা পিন বেছানো ম্যাটের মতো, ওটার উপরে রেখে আপনার পায়ের মধ্যে তারা হিট করে। আবার ভয়ঙ্কর অবস্থা। একই জায়গাতে তারা একই জায়গাতে আবার তারা আপনাকে হ্যাং করে রাখবে অনেকক্ষণ, দুইটা হাত দিয়ে আপনাকে অনেকক্ষণ হ্যাং করে রাখবে। যখন আপনি নিস্তেজ হয়ে যাবেন ওই আপনাকে ওইখান থেকে ওপেন করে দিয়ে ওই কেজের মধ্যে তারা ঢুকায় রাখবে। এটা অত্যন্ত অবর্ণনীয়। এরকম টর্চারের শিকার হয়েছেন ব্যক্তিদের শিকার অব্দি আমাদের কাছে আছে। তো যা হয়েছে অতীতে বাংলাদেশে এটা আসলে অবর্ণনীয়। জি, এটা আমরা হয়তো বলি শাহ ভাই, আয়নাঘর। আমরা একটু এই যে আমাদের স্টুডিওতে আছেন সোহেল রানা ভাই, উনি তো সরাসরি ভুক্তভোগী, ওনার উপরে ভয়ঙ্কর নির্যাতন নেমে এসেছিল। গুম কমিশনের প্রধান যে বক্তব্য দিলেন, আপনার অভিজ্ঞতা কি বলবেন? দেখুন, আমি এর আগেও নিউজটা আপনার দেখেছেন হয়তো গুম কমিশনের। ওখানে আমি একটা জিনিস আমি নোটিস করেছি যে সেটা হলো আপনার ওখানে বলা হয়েছে যে ওখানে তারা যখন গেল ভিজিটে তখন দেওয়ালে অনেক কিছু লেখা ছিল, অনেকে অনেক কষ্টের কথা লিখেছে, অনেক কিছু ওগুলো ছিল, এগুলো আমরা এর আগেও শুনেছি অনেকের বর্ণনায়। কিন্তু ওখানে স্পষ্ট করে তারা বলল এগুলো পেইন্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা তো যদি আলামতগুলো তো নষ্ট হলো। আমরা যদি এই বক্তব্যটা শুনে আসি, যিনি সাজ্জাদ হোসেন গুম কমিশনের সদস্য, তিনি এই বক্তব্যটি দিয়েছেন জি, যে জি, জি। পরিবর্তন করে দেওয়া হয়েছে। একটু যদি আমরা দেখি। ভিকটিমদের কাছ থেকে যে বর্ণনাগুলো পেয়েছি সেই বর্ণনার মিল পেয়েছি, একেবারে হুবহু মিল পেয়েছি। তারা কোন কোন সেলে কিভাবে থাকতো, তাদের কখন কখন বাথরুমে নিত, কখন খাবার দিত, কি ধরনের খাবার দিত, কি কি জিনিস ছিল, ওগুলার মিল পেয়েছি। কিন্তু যে জিনিসটা আমরা ওখানে যাওয়ার পরে দেখেছি সেটা হচ্ছে যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী সেলগুলো এখন অনেকাংশেই নাই। তার মানে হয় স্যার যেটা বলছেন চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, কিছু জিনিস ভেঙে ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে। যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল, ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আমরা সেখানে পাইনি। তো আমাদের ধারণা যে এই রকম বিষয়গুলো 5ই অগাস্টের পরপরই যখন রেজিম চেঞ্জ হলো তারপরেই এই ধরনের গোপন বন্দিশালাগুলো একই ধরনের ঘটনা হয়ে থাকতে পারে। আলামতগুলো যে নষ্ট হলো, এরাও কিন্তু যারা করলো, কেন করলো, যারা এই কাজটা করেছে, যারা এতদিন এর আগে গুম করে রেখেছে, তারা যেমনটা অপরাধী, ঠিক তারা যারা আলামতগুলো নষ্ট করলো তারা কিন্তু সমান অপরাধী। তাদেরকে কি সময় দেওয়া হলো এগুলি ইরেজ করে দেওয়ার জন্য? হ্যাঁ, এটা অবশ্যই তদন্তের বিষয় যে এটা কেন করলো, কারা করলো, তারাও জড়িত। ইভেন একটু আগে বক্তব্যে শুনলেন যে তারা এখন র্যাবে যাবে, র্যাবের এই যে সুযোগ দেওয়া হচ্ছে, এইগুলো আসলে তার অনেক এভিডেন্স তো থাকবে না, এগুলো প্রুভ করতে তখন কষ্ট হয়ে যাবে, কারণ ঘটনাগুলো তো ঘটেছে।
এই জন্য আসলে গুম কমিশনের উচিত ওনারা আরও তড়িৎ গতিতে ওনারা এই বিষয়গুলো যেন আলামত নষ্ট করতে না পারে। কারণ যারা অপরাধটা করেছে তারা যেমন অপরাধী, যারা আলামত নষ্ট করছে তারা কিন্তু সেম অপরাধী। শাহের ভাই, এই যে আলামত মুছে দেওয়ার যে সময়টা তারা পেল, বা এখন বলা হচ্ছে যে মানে অবয়ব চেঞ্জ করে ফেলা হচ্ছে, তাহলে এই যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেটা প্রমাণ হবে কিভাবে? আসলে আপনার নিশ্চয়ই স্মরণ আছে 2021 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশের এলিট পুলিশ ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশন আরোপ করে, নিষেধাজ্ঞা আরোপ করে। একই সাথে তারা 7 জন কর্মকর্তার উপরেও ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করে। তো এরপর থেকে আসলে বিভিন্ন সংস্থাগুলো তাদের যে ধরনের এই গোপন বন্দিশালাগুলো ছিল, যেগুলো তাদেরকে ইমপ্লিকেট করতে পারে কোন রকমের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের সাথে, এই ইমপ্লিকেশন থেকে বাঁচার জন্য তারা বিভিন্নভাবে তখন থেকেই এই প্রমাণাদি আস্তে আস্তে করে আপনার গায়েব করা শুরু করে দেয়। এবং তাদের হোল্ডিং ফ্যাসিলিটিগুলোতে যারা ছিল তখন অনেকগুলো ক্লিয়ার করে ফেলে, অনেক জায়গা থেকে তারা লোকজনের মুভমেন্ট করে, লোকজনকে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে স্থানান্তর করে। এবং আপনি দেখবেন যে তখন থেকে কিন্তু গুমের সংখ্যা তুলনামূলকভাবে বেশ বেশ ড্রপ করে যায়। তারা কিন্তু ওই স্যাংশনের পর থেকে আগের মতো আর ওরকম আনুপাতিক হারে কমিয়ে দেয়, আনুপাতিক হারে কমে যায়, আনুপাতিক হারে হ্যাঁ বেশ কমে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে আপনার ছাত্র জনতার যে বিক্ষোভ শুরু হয় জুলাই মাসে, তখনও কিন্তু তারা মানুষকে পিক আপ করে নিয়ে গিয়েছে। আমার জানা মতে এখন যিনি একজন উপদেষ্টা আছেন নাহিদ, সমন্বয়ক নাহিদ যিনি ছিলেন ওইখানে, নাহিদকেও কিন্তু পিক আপ করে নিয়ে আসে। নাহিদকে বেশ বাজেভাবে টর্চার করা হয় এবং একটা সময় নাহিদকে ছেড়ে দেওয়া হয় টর্চার করার পরে। সো এই ফ্যাসিলিটিগুলো কিন্তু গত আগস্ট মাস পর্যন্ত ব্যবহৃত হয়েছে, আগস্ট মাসের 2-1 তারিখ পর্যন্ত ব্যবহৃত হয়েছে আমার জানা মতো বিভিন্ন ফ্যাসিলিটিতে। তো তারা যেটা করেছে, যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে তার পরপরই একটা পিরিয়ড ছিল যখন সরকারের অবস্থা বেশ ভ্যাকুয়াম ছিল, এবং যারা এগুলোর সাথে জড়িত ছিলেন তারা জানতেন যে সম্ভবত কোনো বিপদ আসছে তাদের প্রতি। এবং ওই সুযোগে অনেক নথি তারা পুড়িয়ে ফেলেছেন, অনেক রকমের অল্টারেশন তারা করেছেন, এমন এমন সকল রকম এভিডেন্স তারা লুকিয়ে ফেলেছেন যেগুলোতে আপনার তাদেরকে দায়ী অথবা দোষী করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু আমাদের কাছে এমন ব্যক্তিরা আছেন যারা সরাসরি এই অপরাধ সেন্টারগুলো পরিচালনা করেছেন, যেমন ধরেন আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, বেসিক্যালি আপনার ডিজিএফআই যে সংস্থাটা আছে, এই সংস্থার পদস্থ কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা অন দ্য রেকর্ড আমাদেরকে বলেছেন যে কারা কি কারণে এই কাজগুলো বেসিক্যালি আপনার সংগঠিত করেছে। সুতরাং তারা যেহেতু এটার সাথে জড়িত ছিল প্রসেসের সাথে, এই কমন স্ট্রাকচারটা এস্টাবলিশ করা আমাদের জন্য খুব কষ্টকর হবে না বেসিক্যালি। কারণ শাহের ভাই, আমি আপনাকে একটু ইনপুট দিতে চাই এই আলোচনায়। আয়নাগর যে ছিল, আজকে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলছেন যে ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর স্থাপিত হবে না, এই ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হবে না। আমরা যদি তার বক্তব্যটা একটু শুনি তাহলে আপনার জন্য কথা বলতে আরও সুবিধা হবে। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। জি শাহের ভাই, ডিবি প্রধানের বক্তব্য শুনলেন, এক প্রকারের তো স্বীকারোক্তি আছে যে ডিবিতে আয়নাঘর ছিল। অবশ্যই
ডিবিতে আয়নাঘর ছিল, ডিবিতে আয়নাঘরের মধ্যে একটা হোল্ডিং ফ্যাসিলিটি ছিল। আমি জানি না যে তারা এটাকে কি বলতো। এবং সিটিটিসির ভেতরেও একটা এরকম ফ্যাসিলিটি ছিল, যেটা আপনারা দেখেছেন যে এই সরকার পতনের পরে বিভিন্ন ক্যামেরা সহ ওইখানে যাওয়া হয়েছে, এবং ওই গোপন প্রকোষ্ঠগুলো আসলে আমরা দেখেছি ক্যামেরাতেই, যে কিভাবে তারা লোকজন এখানে রাখতো। এবং ওইখানে কিন্তু লোকজনের বিছানা ছিল, বই ছিল, দ্যাট সাজেস্ট যে কিছুদিন আগে পর্যন্ত ওইখানে তারা লোকজনকে আসলে আটকিয়ে রেখেছিল। তো যেটা বলছিলাম আপনাকে, যে এদেরকে দোষী সাব্যস্ত করার জন্য আসলে ওরকম যথেষ্ট প্রমাণাদি আছে, কারণ যারা সাক্ষী, যারা এই অর্ডারগুলো আপনার পালন করেছেন, তারা নিজেরাই নিশ্চয়ই এসে বয়ান দিবেন। কারণ এই জিনিসগুলো যেটা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে আপনার গুমের মতো এরকম ঘটনাগুলো না আপনার সংঘটিত হয়েছে। আমি তো আপনাকে ব্রিগেডিয়ার জেনারেল আজমির ঘটনাটাই বলতে পারি। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নিজে জড়িত ছিলেন। ওনার ইনস্ট্রাকশনেই ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে অ্যারেস্ট করা হয়। উনি ইনস্ট্রাকশন দেন জেনারেল তারেক সিদ্দিকীকে, আপনি তারেক সিদ্দিকী একটা টিমকে অর্ডার করে দেন। তৎকালীন যে ডিজিএফআই প্রধান ছিল মেজর জেনারেল আকবর, তার তত্ত্বাবধানে একটা টিম গিয়ে আপনার ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে পিক আপ করে নিয়ে আসে। এবং ওনাকে যে ওখানে রাখা হয়েছে, আমি ডিজিএফআই বেশ কিছু সংখ্যক অফিসারের সাথে কথা বলেছি, তারা কেউই এই বিষয়টার সাথে আসলে একমত ছিলেন না, যেরকম একজন সিনিয়র অফিসারকে এখানে আটকে রাখা হয়েছে। তারা বারবার করে শেখ হাসিনার কাছে গিয়ে বলেছেন যে ওনাকে ছেড়ে দেওয়া হোক, ওনাকে ছেড়ে দেওয়া হোক। এবং এমনও সময় হয়েছে শেখ হাসিনা নাকি ওনাদেরকে বলেছেন যে তোমাদের যদি তাকে ছেড়ে দিতেই হয় তাহলে তাকে ফালায় দাও। এই কথাটা উনি নিজে বলেছেন যে তাকে ফালায় দাও, মানে মেরে ফেলো। তো এটা তো লাইক দিস সাজেস্ট যে এটার আপনার এরকম ফ্যাক্ট, একটা এটা তো ভিন্ন ফ্যাক্ট। অপরাধ হুম, কে কে করতে বলেছে? নির্দেশদাতা। জি। সোহেল ভাই, নির্দেশদাতা কারা? মানে শাহের ভাই, আমরা একটু সোহেল ভাইয়ের বক্তব্য শুনতে চাই যে এই যে আয়নাঘর, এই যে এখন যে এটা প্রকাশিত হচ্ছে, প্রতিকারটা কিভাবে পাবেন বা কি? হ্যাঁ, প্রতিকারটা আসলে আবার এই গুমের বিষয়টা তো খুবই সেনসিটিভ একটা বিষয়। এটা আসলে বিগত সরকারের সময় এটা কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে। যেরকম ওই সময় 2021 সালে 10ই ফেব্রুয়ারি গওহর রিজভী জার্মান সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে বলে যে আমি মানে এই ব্যাপারে দ্বিমত পোষণ করি না, যে আইন প্রয়োগকারী সংস্থা যে জোর করে আটকে রেখেছে এই ব্যাপারে আমি দ্বিমত করি না। তার মানে উনিও জানে। তারপরেও কিন্তু পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী আবার 2022 সালে 5ই ফেব্রুয়ারি আবার কিন্তু বলেছে যে না, এগুলো আসলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করা হচ্ছে। তো ওই সরকার মানে প্রুফ যে হ্যাঁ তারা এগুলো কিন্তু করেছে। এখন আপনি দেখেন আপনার গুমের বিষয়ে যদি আপনি স্ট্রিক্ট কোনো আইন না করেন তাহলে তো এই সুযোগগুলো পেয়ে যাবে। কেন আমি বলি, আইন আপনার আপনি 24 আওয়ার্সের মধ্যে আপনাকে যাকে আপনি গ্রেপ্তার করছেন অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতে হবে 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, যদি 24 ঘন্টার মধ্যে আপনি প্রডিউস না করেন তাহলে কি? তাহলে তো কিন্তু কিছু নাই। তাহলে এই যে গ্যাপটা, এই যে ওখানে যে একটা গ্যাপ শূন্যতা রয়েছে আইনের, এগুলো বন্ধ করতে হবে। স্বৈরাচার তো এই ধরনের কোনো আইন কানুনের কোনো তোয়াক্কাই করেনি। হ্যাঁ, এই জন্যই আইন তো ছিল, আমরাই চাচ্ছি যে আইন তো ছিল হ্যাঁ, যে হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে, আপনার পরিবার সদস্যদেরকে জানাতে হবে। আইনে তো ছিল, কিন্তু তারা তো মানেনি। না, আইন কিন্তু নেই। আপনার 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রডিউস করতে হবে, এইটা আইনে আছে। বাট যদি আপনি না করেন, এটা কিন্তু আইনে নেই, এটা বলা নেই। ওইটার সুযোগই কিন্তু নিচ্ছে। এই জন্য বেসিক্যালি আমি কিন্তু আইন করার ব্যাপারে আমি প্রচুর স্টাডি করছি, আমি চেষ্টা করে যাচ্ছি হাইকোর্টে। আমরা যদি গুম কমিশনের দুজন সদস্য নূর খান এবং ডক্টর নাবিলা ইদ্রিস ওনাদের বক্তব্য শুনে আসি, তারপরে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। যখন তারা গুমের মানে যে বন্দিশালায় ছিল তখন তারা কয়েকজন নিজেদের একই বন্দিশালায় রাখা হয়েছিল, তাই সেই চারজনের মধ্যে একজনের জিডি তার ফ্যামিলি করতে পেরেছিল। সো আপনি তারটা কিন্তু প্রমাণ করতে পারছেন যে সে গুম, এবং সেটা দিয়ে আপনি অন্যগুলোকে প্রমাণ করতে পারছেন যে আমরা প্রত্যক্ষদর্শী, আমরা সবাই অমুক বন্দিশালায় ছিলাম। এদের মধ্যে কয়েকজন ফেরত এসেছে, বেঁচে ফেরত এসেছে, এবং তখন তারা হয়তো মনে করছে তাদের আসার দরকার নাই, কি আর কষ্ট করে ঝামেলা। আপনারা যেটা বললেন যে সিকিউরিটি কনসার্ন আছে, ভয়ের একটা সংস্কৃতি আছে, দীর্ঘসূত্রিতা ইত্যাদি নানাবিধ প্রশ্ন আসবে, আমি বুঝতে পারছি। কিন্তু যদি আসেন, আপনাদেরকে আমি মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি, আমি ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আসেন তাহলে আপনার বক্তব্যের কারণে আরেকজন সহযোগিতা পেতে পারে। এই ক্লাস্টারগুলো, এই প্যাটার্নগুলো খুবই জরুরি। আপনারা আসেন আমাদের কাছে, আমরা মনোযোগ দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে রেকর্ড করবো।
শাহের ভাই, আপনি শুনছিলেন গুম কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিসের কথা। উনি বলছেন যে এখনও কিন্তু ভয় আছে যারা, আমরা তো জানি যে 700রও বেশি মানুষকে গুম করা হয়েছে, কিন্তু গুম কমিশনের প্রধান বলছেন যে এখনো পর্যন্ত মাত্র 75টি অভিযোগ জমা পড়েছে। তো আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যারা ভুক্তভোগী তারা কিভাবে আইনি প্রতিকার পেতে পারে? আমার মনে হয় এখানে একটা কনফিউশন আছে। 75টি অথবা অথবা খুব সুন্দর 400টির মতো অভিযোগ খুব সুন্দর আপনার জমা পড়েছে। কারণ আমার সাথে গুম কমিশনের কথা হয়েছিল সাম্প্রতিক সময় কয়েকজন সদস্যের সাথে। সম্ভবত 400র মতো অভিযোগ তাদের কাছে এসেছে। If I'm not অর্থাৎ wrong. তারা এখন পর্যন্ত মনে হয় 75 জনের অভিযোগ তারা হিয়ারিং করেছেন, শুনেছেন রাইট। মৌখিকভাবে। 75 তারা হিয়ারিং করেছেন, কিন্তু তারা রিসিভ করেছেন 400-র মতো অভিযোগ এই সো ফার। জি 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 জি। তো হ্যাঁ, জি, এখন প্লিজ। যারা এখনো অভিযোগ করেনি তাদের তারা কি করতে পারে? তাদের ভয়টা কাটানো কিভাবে যায়? আসলে আমরা তো এখন যারা গুমের শিকার হয়েছেন এনাদের পরিবারের মধ্যে যেই একটা আতঙ্ক বিরাজমান, এই আতঙ্কটা রাষ্ট্রকেই আসলে কাটাতে হবে। রাষ্ট্রকেই অ্যাপ্রোচ করতে হবে। যদি কারো অভিযোগ মিসিং থাকে, এটা তো আমাদের কাছে রেকর্ড আছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অধিকার, এই সকল সংস্থার কাছে কিন্তু তালিকা আছে যে কারা কারা গুমের শিকার হয়েছেন। আর যে মানুষরা তাদের পরিবারের প্রিয়জনকে হারিয়েছেন, তারা তো নিশ্চয়ই জানেন যে তার পরিবারের আহ, প্রিয়জনের ব্যাপারে তারা অবশ্যই উদ্বিগ্ন। সুতরাং যখন আপনি দেখতে পারবেন যে কোনগুলো ট্যালি করতেছে না অথবা কারা সামনে এখন পর্যন্ত আসেনি, আমার মনে হয় রাষ্ট্রের সউদ্যোগেই এটা চেষ্টা করা উচিত হবে তাদেরকে অ্যাপ্রোচ করা। অনেকের হয়তো পরিবারে ওই অ্যাবিলিটিটা নাই এখান পর্যন্ত আসার, অনেকে হয়তো এখন পর্যন্ত এই যে একটা কমিশন যে গঠিত হয়েছে এটা হয়তো তারা এখন পর্যন্ত জানতে পারেন নাই। অনেকের কাছে হয়তো এখানে পর্যন্ত ট্রাভেল করে আসার মতো অ্যাবিলিটিও হয়তো নাই অনেকের কাছে, যে টাকা পয়সা খরচ হবে, কোথায় যাবে, ঢাকা শহরে যাবে কি, কার কাছে যাবে। জি সুতরাং যখন এরকম একটা অবস্থা হবে যে কাদেরটা এখন অভিযোগ আসে নাই, আমরা যেহেতু জানি যে কারা কারা গুম হয়েছেন, আমার মনে হয় গুম কমিশনের থেকেই একটা উদ্যোগ নিতে হবে তাদের সাথে আপনার যোগাযোগ স্থাপন করার। জি। সোহেল ভাই, এই ধরনের গুম প্রতিরোধে আপনার নিজস্ব একটা উদ্যোগ আছে, আপনি একটা আইন তৈরি করার একটা প্রস্তাব নিয়ে আপনি কাজ করছি। সরকারের বিভিন্ন স্তরে আপনি গিয়েছেন। হ্যাঁ। আপনার সেই প্রস্তাবনাটা কি, আমি, আসলে কিভাবে কি চাচ্ছেন? আপনার আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি রিপ্রেজেন্টেশন জমা দিয়েছি যে একটা বিধান করা হোক। তার আগে দিয়েছিলাম যেন আমরা স্বাক্ষরকারী দেশ হিসেবে অন্তর্ভুক্ত হই। আলহামদুলিল্লাহ সেটা তো হয়েছে। হ্যাঁ, এরপর গুম কমিশনারটাও ছিল আমার ওই রিপ্রেজেন্টেশনে, তো সেটাও হয়েছে। এখন আসলে স্ট্রিক্ট একটা আইন দরকার, বিধান দরকার। কারণ দেখুন, এই যে আপনার জুলকারনাইন ভাই যে বললেন যে পিএম, সাবেক পিএম, তখন উনি দেশ সরাসরি দিয়েছেন যে কেন দিবেন না। আমাদের দেশে যখন এটা নিয়ে যখন একটা খুব শক্ত একটা আইন থাকবে, তখন তো উনি ভয়টা করবে, আদারওয়াইজ তো উনি ভয়টা করবে না। দেখেন, এখনও অনেকেও কিন্তু আপনার সাবমিট করছে না কমিশনে। কেন? এখনও সেই আস্থাটা হয়তো বা আসছে না। যখন ওই আস্থাটা আসবে, তখন অটোমেটিকলি সবাই কিন্তু আসবে। এখনও অনেকের মাঝে ভয় আছে, না জানি কি হয়, কি থেকে কি হয়। পূর্বের যে তারা আতঙ্কটা সৃষ্টি করেছে সাবেক স্বৈরাচার সরকার, এই আতঙ্ক এখনও কাটে নাই, এটা আমার মনে হয়। বিধায় কিন্তু এখনও তারা কোঅপারেট করছে না, আসছে না। তো এগুলো তখনই হবে যখন একটা আইন থাকবে। দেশে আমি একটা অপরাধ করলাম, আমি প্রশাসনের কাছে, আমি গুম হলাম, আমার ফ্যামিলি প্রশাসনের কাছে যে কি করবে, তারাই করেছে। আসলে করারও কিছু নাই। আমাকে যদি কেউ মারতো, অন্য কোনো আমার সঙ্গে ক্রাইম হতো, তাহলে সেটা প্রশাসনকে বলতে পারতো ভিজুয়ালি, কিন্তু আমাকে তারাই করেছে, আমি বুঝতেছি, তারাও জানতেছে, বাট প্রশাসন স্বীকার করছে না। তো কতটা আতঙ্কের বিষয়। হ্যাঁ, এটা ক্রস ফায়ারের থেকেও আতঙ্কের বিষয়। হ্যাঁ, তো গুমের বিষয়টা তখনই হবে যখন আপনার একটা শক্তিশালী আইন থাকবে, তখন যে কেউ এই অপরাধটা করতে ভয় পাবে। ধরেন একজন কমান্ড করলো, তার সুপিরিয়র কমান্ড করলো, তার সুপিরিয়র কমান্ড করলো,
তখন কিন্তু ভয় পাবে সে যে আমি যে এই অপরাধটা করব আমাকে তো জবাবদিহিতার আওতায় আসতে হবে, আমাকে শাস্তির আওতায় আসতে হবে। তো এগুলো এটা তো এখন থাকছে না, বিকজ অফ আপনি এখন এই আইনটা চালাচ্ছেন আপনার কিডন্যাপিং অ্যাবডাকশনের উপর দিয়ে, কিন্তু গুম যে একটা টোটালি আলাদা ডেফিনেশন, আলাদা একটা বড় ক্রাইম, আলাদা একটা অপরাধ। বিধান। হ্যাঁ, এটা তো হচ্ছে না। এবং নির্দেশদাতা যিনি আছেন, যিনি নির্দেশ দিবেন, আমি তো মনে করি এই বিধানে, এই আইনে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত, তার ফাঁসি হওয়া উচিত। এবং এর সাথে যারা রয়েছে, যারা সহযোগিতা রেখেছে, সেগুলো তাদের যখন এটা প্রুভ হবে, অবশ্যই তাদের তখন 10 বছর 14 বছর শাস্তি না, তাদের অবশ্যই যাবজ্জীবন শাস্তি হওয়া উচিত। এবং যখন ইনকোয়ারি হবে, যখনই বোঝা যাবে এরা জড়িত, ইনকোয়ারি হচ্ছে, সাথে সাথে তাদেরকে আপনি অব্যাহতি দেন, আপনি তাদের বেতন ভাতা এগুলো আপনি স্টপ করে দেন। জি, আমরা একটু যিনি এই গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে দীর্ঘ বছর ধরে সোচ্চার ছিলেন, তিনি এখন গুম কমিশনের সদস্য নূর খান, তিনি কিন্তু চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যারা এটার জন্য সুপ্রিম রেসপন্সিবল তাদের উদ্দেশ্যে। আমরা একটু তার বক্তব্যটা শুনে আসি। খুব স্পষ্টভাবে বলি, যিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, তার অভিযোগ আমরা গ্রহণ করব। এগুলি আসুক না আমাদের কাছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে কি নামে কেন এই ঘটনাগুলি ঘটছে। কারণ আমার তো সুস্পষ্ট আইন আছে, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। শাহের ভাই, আপনি শুনলেন নূর খানের কথা। বাংলাদেশে তো দুটো অগ্রগতি হয়েছে, একটি হলো যে বাংলাদেশ এই গুমের বিষয়ে আন্তর্জাতিক সনদে সই করেছে, আরেকটা হলো যে গুম কমিশন গঠন করেছে তদন্তের জন্য। তো বাংলাদেশে তো জাতিসংঘেরও একটি প্রতিনিধি দল তারা তদন্ত করে গেল। তো সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে যারা ভুক্তভোগী এবং যারা এখনও তাদের স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন, তাদের ফিরে পাওয়ার কাজটা কিভাবে আগাবে বা কিভাবে আগানো উচিত? আমি আসলে আপনাকে ওই আইনের কথা প্রথমে যেটা আসলো যে গুমের প্রতিকারে আইন অথবা গুম রোধে আইনের কি করা যায়। আসলে আমাদের যে সংবিধান, আমাদের যে কনস্টিটিউশন, আমাদের সংবিধানই তো বলে দিয়েছে যে রাষ্ট্রকে তার নাগরিকের নিরাপত্তা বিধান করতে হবে। এখন আপনি যখন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আপনার নাগরিককে গুম করছেন, অপহরণ করছেন, এর থেকে জঘন্য কনস্টিটিউশনাল ভায়োলেশন আর কি হতে পারে? যারা এগুলা করেছেন, আমি এখনো পর্যন্ত আসলে স্যাটিসফাইড না যে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে। যারা এই গুম খুনের সাথে জড়িত ছিলেন, এদেরকে কিন্তু নিরাপত্তা সংস্থার সদস্যরা সবাই চেনেন যে এরা কারা। আপনি সামরিক বাহিনী বলেন, পুলিশ বলেন, সকল বাহিনীতেই কিন্তু তারা অবগত আছে যে তাদের কোন সদস্যগুলো এই গুম, খুন অথবা এক্সট্রাজুডিশিয়াল মার্ডারের সাথে আপনার ইনভলভ ছিল। এরা কিন্তু এখনো চাকরি করে যাচ্ছে বহাল তবিয়তে। এরা কেউ কোথাও এখান থেকে ওখানে পোস্টিং হচ্ছে, এখান থেকে ওখানে পোস্টিং হচ্ছে। তারা কিন্তু কোনো কনসিকুয়েন্সেস এখন পর্যন্ত ফেস করতেছে না। আমি জানি যে কিছুদিন আগেও মিলিটারি একটা বোর্ড করা হয়েছিল, কিছু অফিসারকে তারা ডেকে এনেছিল ঢাকাতে, জিজ্ঞাসাবাদ করার পরে দে অল লেফট। তো আপনার তো ইউ নিড টু টেক দিস পিপল ইনটু অ্যাকাউন্ট, ইউ নিড টু অ্যারেস্ট দেম। অ্যারেস্ট না হলে আপনি এদেরকে অন্তরীণ করে রাখেন, আপনি এদের তদন্ত করেন, এরকম তো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এদেরকে তো সামনে আনতে হবে, আমাদের তো জানতে হবে যে এরা অ্যাকচুয়ালি কারা। আপনি এদের যে পালের গোদা জিয়াউল হাসানকে আটকিয়েছেন, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড যে জিয়াউল হাসান আছে জেলখানার মধ্যে, বাট জিয়াউল হাসান আসলে জেলখানার মধ্যে থেকে কি করছে? আমার জানা মতো সে জেলখানার মধ্যে থেকেও সে টেলিফোনের অ্যাক্সেস পাচ্ছে এবং নানা রকমের পরিকল্পনা করে বেড়াচ্ছে। জিয়াউল হাসানের যারা সহযোগী ছিল, যারা তাকে এই হত্যাকাণ্ড ঘটাতে, অপহরণের আপনার গুম করতে সহায়তা করেছে, এরা তো সব বাইরেই আছে। বাংলাদেশের নামীদের কেউ চাকরি করছে, কেউ নৌবাহিনীতে, কেউ কেউ এয়ারফোর্সে, কেউ আপনার পুলিশে আছে, র্যাবে আছে। সো এদেরকে তো ইউ হ্যাভ টু ব্রিং দেম, ইউ হ্যাভ টু হোল্ড দেম অ্যাকাউন্টেবল ইমিডিয়েটলি। আমরা তো এখন পর্যন্ত ওরকম কিছু দেখলাম না। এটা তো শাহের ভাই, এটা তো স্ব বাহিনীর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ইমেজেরও একটা ব্যাপার। অবশ্যই ওই বাহিনীগুলার সব প্রণোদিত হয়ে এই সকল সদস্যকে সামনে এনে
আপনার জনগণের সামনে উপস্থাপন করা উচিত। তারপরে এদেরকে আপনার আইনের কাঠ করে তোলা উচিত। তারা এই কাজটা কেন করছে না? তারা তো এই কাজটা চাইলেই করতে পারে। আর্মির কাছে তো রেকর্ড আছে যে কোন কোন অফিসার কি কি কাণ্ড ঘটায় আসছে। এগুলো কোনো আপনার সিক্রেট বিষয় না, এগুলো সবই ওপেন সিক্রেট। লোকজন জানে যে কে কোথায় কখন কি করেছে। তো তারপরেও তারা এটা কেন করতেছে না? তারা কি বুঝতে পারতেছে না যে এটা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে? দ্যাটস হোয়াট আই ওয়ান্ডার অ্যাবাউট। জি, সোহেল ভাই, এখন গুম কমিশন কি করতে পারে? গুম কমিশন এখন তাদের সর্বপ্রথম যেটা করতে হবে, প্রত্যেকটি আয়নাঘর, তো এটা একটা প্রতিশব্দ, আপনার প্রত্যেকটা এই ধরনের যারা যেগুলো গুমের যে স্থানগুলো ছিল সেগুলো অবশ্যই এগুলো ভিজিট করা খুব ইমিডিয়েট। এবং এবং যদিও সেটা শুনতে অপরিচ্ছন্ন লাগে, বাট এটাই বাস্তবতা। দেখুন, আমি ওখানে আমি র্যাব 1-এ ছিলাম, আমি ওখানেই একজনের কাছে জানতে পারি এটা র্যাব 1। আমি কিন্তু যদিও চোখ বাঁধা হাত বাঁধা, আমি কিন্তু ওটার ফ্লোর চিনবো, ওটার ওয়াশরুমটা চিনবো, যতই তারা আলামত নষ্ট করুক আমি কিন্তু চিনবো। এবং আমার মনে হয় তাদের এরকম বিশেষ বিশেষ কয়েকজনকে সাথে নিয়েও ওখানে ভিজিট করা উচিত। কারণ আমি কিন্তু চিনবো ওখানকার, আমি ওখানে যেরকম ফজরের আজানটা শোনা যেত, ট্রেনটা গেলে গ্রিলগুলো কেমন শব্দ হতো সেটা বুঝতে পারতাম, প্লেনের বুঝতে পারতাম। এবং ওই আজান কিন্তু আমার এখনও মুখস্থ। আমি ওখানে বের হয়ে আমি কিন্তু ওখানে ঠিক র্যাব 1-এর অপোজিটে যে মসজিদটা ছিল আমি নামাজ পড়েছি, ওই আজানটা বোঝার চেষ্টা করেছি স্পষ্ট। আমার ওখানে আমি টোটাল র্যাব 1-এ ছিলাম 4 মাস 3 দিন, সব মিলে আমি 6 মাস 3 দিন থাকি, 4 মাস 3 দিন র্যাব 1-এ ছিলাম। আমি কিন্তু স্পষ্ট ওই আজানটাই আমি শুনতে পেতাম ফজরের সময়। তো এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারবো। এই জন্য কমিশনের কাছে আমার রিকোয়েস্ট যে যারা বুঝতে পারে, যারা এই জিনিসগুলো বুঝতে পারবে, তাদেরকে সাথে নিয়েও যাওয়ার সুযোগ থাকলে আমরা সহ যাই, বিকজ আমরা তো ভিকটিম, আমরা বুঝতে পারবো। তো এটা গুম কমিশনের কাছে আমার একটা অনুরোধ, সর্বপ্রথম আগে আলামতগুলো রেডি হোক, না হলে তো তারা পার পেয়ে যাবে। আর যারা এখনো নিখোঁজ আছে, যারা নিখোঁজ আছে, আমার বিশ্বাস যদি আরও আগে থেকে করা যেত অনেককে উদ্ধার করা সম্ভব ছিল। কারণ যারা রিনাউন্ড তারা কিন্তু ওরা ছেড়ে দিয়েছে, কিন্তু যাদেরকে চিন্তা করছে যে যেরকম আমাকে নিয়েছিল মেরে ফেলার জন্যই, হ্যাঁ, অনেক দূরে হয়তো বা ছেড়ে না দিয়ে মেরেও ফেলতে পারতো। বা আমি পরবর্তীতে আমি ছিলাম যে জায়গায়, রাজশাহীতে ছিলাম, এরকম ওরা তো শিফট করেছে, সুইচ করেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আপনার এখনও যারা নিখোঁজ রয়েছে, আমার মনে হয় এগুলো খুব ইমিডিয়েট যদি এগুলো খোঁজ নেওয়া হয়, জানা যাবে, বোঝা যাবে, অ্যাটলিস্ট এটাও তো বুঝতে পারবেন যে কিছুদিন আগেও হয়তো কিছু একটা হয়েছে। হ্যাঁ, এবং অনেকেই যারা এগুলো ছিল, যারা এই কষ্টগুলো, যারা এগুলো দায়িত্বে ছিল সৈনিকরা, তাদের মধ্যে অনেকের কিন্তু কষ্ট ছিল যে ওরা এটার পক্ষপাতিত্ব ছিল না, কিন্তু সিনিয়রদের কমেন্ট। আমরা একটু, আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে। স্যার ভাই, আমরা আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, যারা এখনো গুমের শিকার আছে তাদেরকে কিভাবে ফেরত পাওয়া যায়? যারা এখনো গুমের শিকার হয়ে আছেন তাদেরকে ফেরত পাওয়ার বিষয়ে আসলে যে বাহিনী তাদেরকে গুম করেছে, আমার মনে হয় সেই বাহিনীগুলোকে এগিয়ে আসতে হবে। এটা তাদের, দিস ইজ দ্য লিস্ট দে ক্যান ডু ফর দ্য ফ্যামিলিজ। তাদের এগিয়ে এসে তাদের বলা উচিত তাদের প্রিয়জনের সাথে কি হয়েছে, অথবা তাদের প্রিয়জন কোথায় আছেন, কোন অবস্থায় আছেন। এটা আমি আবারও বলবো, দ্য লিস্ট দে ক্যান ডু কনসিডারিং দ্য ড্যামেজ দে হ্যাভ কজ টু দিস ফ্যামিলিজ অ্যান্ড এভরিবডি ইনভলভড। তো এটা আমার অনুরোধ থাকবে যে এই বাহিনীগুলোর যারা সদস্যরা আছেন, যারা প্রধান আছেন, তারা যেন এটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করেন। কারণ একজন মানুষ, আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন যে একটা মানুষ 10-12 বছর ধরে নাই, 8-9 বছর ধরে নাই, তাদের সন্তান আছে, বাবা মা আছে, পরিবার পরিজন আছে, এরা আশায় থাকে প্রত্যেক দিন যে লোকটা হয়তো ফেরত আসবে। সুতরাং আমার মনে হয় আপনার কাছে যদি তারা থেকে থাকে, অনুগ্রহ করে তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে কোথাও তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। অথবা যদি আপনাদের কাছে অন্যরকম কোনো তথ্য থেকে থাকে সেটাও প্রকাশ করে ফেলেন। এটা আসলে গোপন করার কিছু নাই, মানুষজন এখন বাস্তবতা মেনে নেয়। এমনটাই যেন হয়, আমরাও আমাদের এই অনুষ্ঠান থেকে সেটাই প্রত্যাশা করি। জুলকারনাইন শাহের এবং সোহেল রানা, আপনাদের দুইজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।